আপনারা শুনছেন ভূতের গল্প। আজকের গল্পের নাম ছবি। প্লানচেটের আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ কলকাতায় এসে ধাক্কা মেরেছে। দিন দুপুরে জাপানি বোমা বারুদের রীতিমতো আক্রমণ হয়েছে কলকাতার উপর। বোমাভীতি নাগরিকেরা শহর খালি করে চলে গেছে। প্রতিটি সন্ধ্যায় চলছে নিষ্প্রদীপের মহড়া। ঘরের মধ্যে আলো জ্বালালেও সেই আলো বাহিরে বেরোনো নিষেধ। এমন দিনে চুপচাপ বাড়িতে বসে বসে আর বই পড়ে সময় কাটে না। সন্ধ্যার পর আমরা কয়জনে মিলে তাই প্ল্যানচেটের আসর বসিয়েছি। একখানা কাঠের টেবিলের সামনে তিনজন বসে প্লানচেটের উপর হাত রেখে মনে মনে কোনো মৃত আত্মাকে স্মরণ করি। তারপরই প্লানচেটের নড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ নাড়াচড়ার পর প্লানচেটের নিচের থেকে কাগজখানি তুলে নিয়ে দেখতে চেষ্টা করি তার উপরে পেন্সিলের রেখাগুলি থেকে কোনো প্রশ্ন উত্তরের সন্ধান পাওয়া যায় কি না। সন্ধ্যার পর 2-3 ঘন্টা এইভাবে দিব্যি কেটে যায়। এই আসরে সদস্য সংখ্যা বর্তমানে 4 জন। আমি, আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব। তবে সব দিন ভূদেব আসতো না, মাঝে মাঝে সে যেত বায়োস্কোপে। একদিন মহাদেবকে খুব চঞ্চল মনে হলো। অনেকক্ষণ বসে থেকেও প্ল্যান আর চলে না। আমরা বিস্মিত হলাম। বললাম, আজ কি হলো বলতো? মহাদেব বলল, আজ আমার মনটা বড় চঞ্চল, তাই আজ এতে ঠিক মন দিতে পারছি না। কেন, আজ কি হলো? নতুন কোনো মামলা মোকদ্দমা নাকি? মহাদেব অনেক সম্পত্তির মালিক, আর সম্পত্তি ঘটিত মামলা মোকদ্দমা লেগেই আছে। ঠিক তা নয়, ব্যাপারটা বিশেষ গোপনীয়। তবে তোমাদের আমি বলতে পারি, যদি কখনো প্রকাশ না পায়। কি বলতো? কোনো দিন মুখ ফুটে কাউকে বলবে না। জানো তো, আমরা কখনো কোনো পরচর্চা করি না। তবে শোনো, ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে। পাগল নাকি? শুনলে তাই মনে হয় বটে। আমিও তাই প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু প্রতি রাত্রে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কে যেন এক ঘা চাবুক মারল। পরক্ষণেই দেখি হাতে পায়ে মাথায় বুকে কোনো না কোনো জায়গায় কনকন করছে। সেই ব্যথা বাকি রাতটুকু আমায় সুস্থির হতে দেয় না। প্রথমে ডাক্তার দেখাই, কয়েকটা ভিটামিন বি ইঞ্জেকশান নিলাম, কিন্তু তাতে কিচ্ছুই হলো না। শেষে গুরুদেবকে বললাম। তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন। তান্ত্রিক বলল, আমাকে শুনো বান মারছে, এবং মারছে আমার ভাইপো। একভাবে 5-6 মাস এই বান মারার শেষে শুকিয়ে শুকিয়ে আমি একদিন মরে যাব। তুমি এইসব বুজরুকি বিশ্বাস করো? যদি প্লানচেট বিশ্বাস করি, তাহলে তন্ত্রমন্ত্রই বিশ্বাস করব না কেন? তবে আমি শুধু শোনা কথায় বিশ্বাস করি না, আমি লোক লাগিয়েছিলাম। তার মুখ থেকেই জানলাম ভূদেব বায়োস্কোপ দেখতে যায় না, প্রতি শনিবারে এক তান্ত্রিকের কাছে যায়। আমাদের কথাটা লুকোয়। দেখো, আজ শনিবার, আজ সে গেছে, তাতে তার লাভ? বিস্ময়। আমি মরে গেলে সব বিষয় সে হাতে পাবে। তোমার তো ছেলে মেয়ে নেই, সে তো এমনি সব মালিক হবে। সে তো অনেক দিন সবুর করতে হবে, ততদিন সবুর করার ইচ্ছা তার নেই। মহাদেব বিষণ্ণ হাসি হাসল। এর কোনো প্রতিকার করছো? একটা মাদুলি নিয়েছি, তাতে 3-4 দিন ভালো আছি। আশ্চর্য ব্যাপার, জীবনটাই আশ্চর্য বুদ্ধদেব বাবু। ভেতরে ভেতরে ব্যাপারটা এত দূর এলেও বাইরে কিন্তু তার কোনো প্রকাশ ছিল না। কাকা ভাইপো যথারীতি আসতো আমাদের প্ল্যানচেট বৈঠকে। দিন যায়, ব্যাপারটাকে আমরা 2 ভাই বিশেষ কোনো গুরুত্ব দিইনি। অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে। আমাদের মনে হয়েছিল মহাদেব বাবুরও অনেক বিষয়, সেই জন্য মনে তার ভাইপো সম্পর্কে অমনি এক ধারণা আছে। যাক, দেখতে দেখতে পূজা এসে পড়ল। মহাদেব বাবু বললেন, এইভাবে আর ভালো লাগছে না, দিন কত কলকাতার বাইরে ঘুরে আসি। অবিরাম ব্ল্যাকআউটে মন বিষিয়ে গেছে। কাকা ভাইপো একদিন কলকাতায় বাইরে চলে গেলেন। কয়েকদিন পর একখানা চিঠি পেলাম যে মহাদেববাবু রাজগিরে গিয়ে উঠেছেন। ওখানকার উষ্ণ প্রস্রবণ ও পাহাড় ঘেরা গ্রাম্য পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। তিনি এখন কিছুদিন ওখানেই থাকবেন। তারপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ, আর কোনো খবর নেই। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে এসে জয়দেব বলল, দাদা, আজকের খবরের কাগজ দেখেছো? কেন, সকালেই পড়েছি। না, সব তুমি পড়োনি। একটি খবর তোমার নজর এড়িয়ে গেছে। কাগজের একটি পাতা খুলে ছোট্ট একটি খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করল।
রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু। সংক্ষিপ্ত সংবাদ। কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগীর গিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যায় জরাসন্ধ বৈঠকের উপর তিনি বেড়াতে যেতেন। গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় সহসা একটা সাপ দেখে তিনি ভয়ে পিছিয়ে যান। একবারে পাহাড়ের কিনারায় ছিলেন। পদস্খলন হয়ে তিনি প্রায় শতাধিক ফুট নিচে পড়ে যান। তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। খবরটা পড়ে মনটা দুঃখিত হলো। বললাম, সত্যি মানুষটি ভালো ছিল, এমনভাবে অপঘাতে মরল, বড়ই দুঃখের কথা। জয়দেব বলল, গত শনিবারের ব্যাপারটা ঘটেছে আজ বুধবার। আমার ফটো তোলার একটা শখ আছে। অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে। মহাদেববাবুরও তুলেছিলাম। সেলফ থেকে অ্যালবামখানা নিয়ে দেখতে লাগলাম। জানা চেনা বন্ধুবান্ধবদের ছবির মধ্যে মহাদেববাবুর ছবিও পেলাম। জহরকোট গায়ে পুরো দস্তুর দেশি পোশাকে তোলা ছবি। ছবিটার পানে তাকিয়েছি, এমন সময় ঘরে এসে ঢুকলো ভূদেব। অশৌচের বেশ, ক্লান্ত কণ্ঠে বলল, কাকাবাবুকে রেখে এলাম। হ্যাঁ, এইমাত্র কাগজে পড়লাম। ব্যাপারটা তো ভালো বুঝলাম না। কি করে যে কী হলো আমিও ভালো বুঝলাম না। জরাসন্ধ বৈঠকটা ঠিক উষ্ণ প্রস্রবণের উপরে পাহাড়ের একটা ছাদ বলতে পারেন। কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম। সন্ধ্যার পর নেমে এসে স্নান সেরে হোটেলে ফিরতাম। শনিবার দিন যেই আমরা উঠবার জোগাড় করছি, এমনি একটা সাপ কোথা থেকে ছিটকে এসে পড়ল এক্কেবারে কাকাবাবুর পায়ের কাছে। কাকাবাবু লাফিয়ে পিছু হটে গেলেন, কিন্তু সেখানে পিছু হাঁটার জায়গা কোথা? সে তো একেবারে পাহাড়ের কিনারা। সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে কাকাবাবু একেবারে নিচে গিয়ে পড়লেন। একেবারে শখানেক ফুট নিচুতে পড়লে আর কি কিছু থাকে? আমি যখন নেমে এলাম তখন আর করার কিচ্ছু নেই। মনে হলো কলকাতায় নিয়ে আসি। তারপর ভেবে দেখলাম, আর ওতে হাঙ্গামা করে কাজ কি? শেষ যখন হয়ে গেছে তখন সব শেষ করেই যাই। চিতাভস্য নিয়ে এসেছিলাম, কাল এখানকার গঙ্গায় দিলাম। চেয়ারের উপর কম্বলের আসনটা বিছিয়ে জয়দেব বিমর্ষভাবে বসে পড়ল। মহাদেববাবুর ফটোখানি তার সামনে ধরলাম। বললাম, এইমাত্র তোমার কাকার ছবিখানি বের করলাম। ছবিটার পানে তাকিয়ে ভূদেব চমকে উঠল। বললে, এ কি আশ্চর্য, আমি তো এতক্ষণ এটা দেখিনি। ফটোয় মহাদেববাবুর মুখে নিচেকার ঠোঁটের উপর দিয়ে একটা লাল রেখা। হঠাৎ দেখলে রক্তের দাগ বলে মনে হয়। এমন একটা দাগ তো এখানে থাকার কথা নয়। হাত দিয়ে দাগটা মুছতে গেলাম। সমস্ত মুখখানা লাল রঙে মাখামাখি হয়ে গেল। এই লাল রঙ এখানে এলো কোথা থেকে? আমার টেবিলে তো লাল কালি নেই। রক্তে কাকুর মুখখানা অমনি হয়ে গিয়েছিল, ভূদেব বলল। কিন্তু এখানে লাল রঙ এলো কোথা থেকে? আমার এখানে তো লাল কালি অবধি নেই। আশ্চর্য। বলতে বলতে সহসা আমার মনে হলো যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠেছে, অত্যন্ত ঠান্ডা। অ্যালবামখানি হাতে ধরা যাচ্ছে না। জয়দেবকে বললাম, দেখ দেখ দেখ, অ্যালবামখানা কেমন ভারী হয়ে উঠল, বরফের মতো ঠান্ডা বলে মনে হচ্ছে। জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানি হাতে নিল, নিয়েই টেবিলের উপর রেখে দিয়ে বলল, ফটোখানি প্রেতাবিষ্ট হয়েছে। মহাদেববাবুর প্রেতাত্মা এখন এই ঘরেই এসেছে। জয়দেব বিলিতি প্রেতচর্যা সমিতির মাসিক পত্র মাঝে মাঝে পড়ত। বলল, আমি বিলিতি কাগজে পড়েছি এই ধরনের ব্যাপার। অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোয়ার ঘরে অথবা তার প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে, আর সেই আগমন বুঝতে পারা যায় এই একটা ঠান্ডা স্পর্শ দিয়ে। এই অ্যালবামখানি যেখানে ঠান্ডা হয়েছে তাতে সেই কথাটাই সত্য বলে মনে হচ্ছে। এখন যদি প্ল্যানচেট চালানো যায় তাহলে মহাদেববাবুর যা কিছু বলার আছে তা আমরা এখানেই জানতে পারবো। ভূদেব বলল, কিন্তু আমি তো আর বসতে পারবো না, আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে। আমি এখন যাই। ভূদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অন্যমনস্কের মতো বেরিয়ে যাচ্ছিল। জয়দেব ডাকল, আপনার কম্বলের আসনটা পড়ে রইল। ভূদেব ফিরে এসে আসন তুলে নিলে। জয়দেব বলল, দাঁড়ান। ভূদেব দাঁড়ালো। জয়দেব বলল, দেওয়ালে আপনার দুটো ছায়া পড়েছে কেন? আলো তো আমাদের ঘরে একটা। ভূদেব সভয়ে দেওয়ালের পানে তাকালো, তারপর স্থিরভাবে বলল, আমি যাই। ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ঘর পার হয়ে অন্ধকার বারান্দা, তারপরেই ফটক। পরক্ষণে ফটকের সামনে একটা পতনের শব্দ হলো। তাড়াতাড়ি আমরা দুজনে বাইরে গেলাম। ভূদেব বারান্দার শেষ সিঁড়ির কাছে পড়ে আছে। ডেকে কোনো সাড়া পাওয়া গেল না। ধরাধরি
করে ঘরে এনে শুইয়ে দিলাম। চোখ মুখে জল দিলাম। ধীরে ধীরে ভূদেব চোখ মেলল। ভীতি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলো, গেছে? কে? সেই ছায়া? কিসের? কি সাহস দিয়ে বললাম, তুমি জোয়ান মানুষ, একটা ছায়া দেখে এত ভয় পাচ্ছ? আপনি জানেন না, আপনি বুঝবেন। ওই তো দাঁড়িয়ে। কোথায় কে? ওই যে জানলার বাইরে অন্ধকারে। আমরা জানলার পানে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। বললাম, কই কেউ তো নেই। ওই তো রয়েছে, আমি স্পষ্ট দেখছি। না 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 না, জানলাটা আপনি বন্ধ করে দিন। জানলাটা বন্ধ করে দিলাম। ভূদেব ঠক ঠক করে কাঁপতে লাগলো। জয়দেবকে বললাম, বাড়িতে একটা খবর দাও, একজন ডাক্তার ডেকে আনো। বাড়িতে খবর দিয়ে কিছু হবে না। বাড়িতে সারা রাত ধরে ছায়া আমার পাশে পাশে থাকে, এখানেও ছাড়েনি। ডাক্তার কি ওই ভূতের সঙ্গে লড়বে? বাড়ি আমি এখন যাব না, তার চেয়ে আমি এখানেই এখন কিছুক্ষণ ঘুমিয়ে নিই। তবু আপনারা এখানে আছেন, একটু সাহস আছে। বেশ তো, ঘুমোও না। বলো তো, কোনো ডাক্তারের কাছে গিয়ে একটা ঘুমের ওষুধ নিয়ে আসি। দরকার হবে না বলে ভূদেব চোখ বুজল। ঘণ্টাখানেক সেইভাবে কেটে গেল। মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে। জয়দেব কুকারে রান্না করছিল, এসে বলল, রান্না শেষ হয়ে গেছে, উনি ঘুমোন, আমরা ততক্ষণে খেয়ে নিই। এইসব তো আর উনি কিছু খাবেন না। আমরা দুজন খেতে চলে গেলাম। আহার শেষ করেছি ঠিক সময়ে। সহসা ভূদেবের আর্তনাদ শুনতে পেলাম। তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এলাম। ভূদেব সোফার উপর বসে আছে, তার দুই চোখ বিস্ফারিত, ভয়ে ব্যাকুল হয়ে বললাম, কি হয়েছে? ভূদেব সে কথায় কোনো সাড়া দিল না। সামনের দেওয়ালের পানে তাকিয়ে সে তখন বলছে, মাফ করো কাকু, তুমি আমায় মাফ করো। আমি ঝোঁকের মাথায় অন্যায় করে ফেলেছি। সম্পত্তির লোভে আমার মাথা খারাপ হয়ে গেছিল। না হলে তোমাকে কখনোই আমি পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিতে পারি। তোমাকে আমি খুন করব এই কথা কোনো দিন ভাবিনি। রাজগিরে হঠাৎ মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গেল। কী যে হলো, কী করে বসলাম, এখনও তা ভেবে পাই না। তুমি আমায় মাফ করো কাকু। আপনারা এতক্ষণ শুনছিলেন ভূতের গল্প ছবি, লেখক ধীরেন্দ্রলাল ধর। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও এরকম গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।